প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। সাথে আছি আমি ডায়না জারিন। শুরুতেই শিরোনাম। কোচ নিয়োগে বাফুফের লুকোচুরি, শর্ট লিস্টের 22 থেকে বাদ পড়েছে 12 নাম। 3 দিন পর জানা যাবে কে হচ্ছেন হামজাদের ওস্তাদ। অনূর্ধ্ব 23 নয়, মালদ্বীপ যাচ্ছে বাংলাদেশ জাতীয় দলের তরুণদের নিয়ে গড়া ব্যালেন্সড স্কোয়াড। হামজা সৌমিত্রা খেলবে সান ম্যারিনোর বিপক্ষে। বিসিবি পরিচ্ছন্নতা কর্মীদের টাকা মেরে খায় কারা, জেনে অবাক বিসিবি সভাপতি তামিল। ডিপিএল অব্যবস্থাপনার জন্য চাইলেন ক্ষমা। বিভাগীয় ক্রিকেট সংস্থাগুলো ভেঙে দিল বিসিবি, পাওয়া যায়নি নির্বাচনের নির্দিষ্ট তারিখ। গঠিত হবে 3 সদস্যের নির্বাচন কমিশন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনীর হার দিয়ে শুরু ডিপিএল। জিতেছে মোহামেডান আর প্রাইম ব্যাংক। পাকিস্তান দলের সাথে যোগ দিতে রাতে ঢাকায় আসছেন বাবর আজম। কোচের শর্ট লিস্ট নিয়ে কেন এত লুকোচুরি? আগের দিন লিস্ট প্রকাশের কথা বলেও পরদিন প্রকাশ করেনি বাফুফে। তবে 22 জন থেকে সংখ্যা কমিয়ে আনা হয়েছে 10 জনে। এই 10 জনের মধ্যে কোন কোন দেশের কোচ আছে তা নিশ্চিত হয়েছে স্টার প্লে। 3 দিনের মধ্যেই চূড়ান্ত করা হবে কে হচ্ছেন হামজাদের কোচ। গতকাল জানানো হয়েছিল এরকমটাই, কারা আছেন 22 জনের শর্টলিস্টে সেটি প্রেস রিলিজ আকারে জানানো হবে। তবে বাফুফের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির মিটিং শেষে প্রকাশ করা হলো না একটি নামও। তাই বাতাসে যেসব নামের গুঞ্জন ঘুরছে, রোজারিও মিকেল, ইগোর স্টিমাচ কিংবা ক্রিস কোলম্যান, তারা আসলে এই শর্টলিস্টে আছেন কিনা সেটি জানার কিন্তু কোনো সুযোগই হলো না। তবে যে 22 জনের শর্টলিস্ট ছিল সেটি কমিয়ে 10 জনে নিয়ে আসা হয়েছে। 10 জনের থেকে আগামী 3 দিনের মধ্যে আমরা কাকে কোচ সিলেকশন করব সেটা আমরা কনফার্ম করে ফেলব। আগামীকাল, আগামী পরশু, তারপরে আমরা পরপর প্রয়োজনের পরিপ্রেক্ষিতে 3 দিন আমরা এই 10 জন, যেই 10 জনকে আমরা সিলেকশন করেছি সেই 10 জনের সঙ্গে আমরা কথা বলবো। কথা বলার পরে আমরা একজনকে আমরা ফাইনাল করব। তবে নাম না জানা গেলেও স্টার প্লে নিশ্চিত হয়েছে 10 জনের লিস্টে আছেন ব্রাজিল, ক্রোয়েশিয়া, অস্ট্রেলিয়া, ইতালি এবং জার্মানির কোচের নাম। তাই বলা যায় ব্রাজিল থেকে রোজারিও মিকেল, ক্রোয়েশিয়া থেকে ইগোর স্টিমাচ এবং জার্মানি থেকে বার্নস্টক আছেন এই তালিকায়। তবে ওয়েলসের ক্রিস কোলম্যান এই তালিকায় আছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। সহকারী কোচ নিয়োগ করা হবে নতুন হেড কোচের পরামর্শে, তাই এতটুকু নিশ্চিত পুরো কোচিং স্টাফ সাজানো হবে নতুন করে। যে কোচটাকে আমরা সিলেকশন করব সেই কোচের সাথে আলাপ করে তার যদি কোনো প্যানেল থাকে, তার যদি কোনো পছন্দনীয় গোলকিপিং কোচ, ফিটনেস কোচ, এই ধরনের কোনো কিছু যদি থেকে থাকে সেটাকে আমরা প্রাধান্য দিব। কোচ নিয়োগে বাফুফের হাতে আর খুব বেশি সময় নেই। আগামী মাসেই বাংলাদেশের ম্যাচ আছে সান ম্যারিনোর বিপক্ষে। তাই তার আগেই নির্ধারণ করতে হবে কে হচ্ছে হামজা সমিতদের নতুন হেড কোচ। ইয়াসির আরফাত সবুজ, স্টার প্লে, ঢাকা। মালদ্বীপে আসন্ন 4 জাতি টুর্নামেন্ট খেলতে অনূর্ধ্ব 23 দল নয়, বরং সেকেন্ড ন্যাশনাল টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। তবে আয়োজকদের অনুরোধে জাতীয় দলের খেলোয়াড়দের প্রাধান্য দিয়েই গড়া হবে দল। একই সময় সান ম্যারিনোর সাথে জাতীয় দলের ম্যাচ থাকায় হামজা সমিত, জিকো জায়ানদের ভাগ করা হবে 2 দলে। জাতীয় দলের কোচ নিয়োগে চলছে লম্বা প্রক্রিয়া। হামজা সমিতদের কোচ নিয়োগের বাছাই প্রক্রিয়ার বৈঠকেই আলোচনায় এসেছে মালদ্বীপে 4 জাতির টুর্নামেন্ট। মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশনের প্ল্যাটিনাম জয়ন্তী উপলক্ষে দেশটিতে 1 থেকে 10 জুন অনুষ্ঠিত হবে 4 জাতি ফুটবল টুর্নামেন্ট, যেখানে আমন্ত্রিত বাংলাদেশও। শ্রীলঙ্কা নাম প্রত্যাহার করায় নতুন দল আফগানিস্তান। এছাড়া পাকিস্তান আর স্বাগতিক মালদ্বীপ খেলবে এই আসরে। অন্যদিকে 5 জুন সান ম্যারিনোর সাথে হামজা জামালদের ম্যাচ থাকায় এই আসরে দল পাঠানো নিয়ে মধুর বিড়ম্বনায় বাফুফে। টিম ইস্যুস, ওরা বারবার রিকোয়েস্ট করছে যেন আমরা ন্যাশনাল টিমকে পাঠাই। সো ওভাবেই আমরা যেটা বললাম, আমাদের এখন এনাফ প্লেয়ার আছে।
আপনি প্রতিবার সিলেকশনের পরেই তো অনেক ইয়ে আসে, আপনার অভিযোগ আসে যে একে কেন বাদ দেওয়া হয়েছে, একে কেন বাদ দেওয়া হয়েছে। আপনি দেখেন বিকজ আমাদের এনাফ প্লেয়ার আছে, সো আমার মনে হয় না যে দুইটা টিম নিয়ে খুব একটা সমস্যা হবে, বাট আমাদের কিছু ফরেন প্লেয়ার মালদ্বীপে আসবে। এই আসরে অংশগ্রহণের ভাবনা রূপান্তর হয়েছে ট্রফি জয়ের লক্ষ্যে। তাই যেখানে অলিম্পিক বা অনূর্ধ্ব 23 দল পাঠানোর কথা ছিল, সেই আসরে এখন শক্তিশালী দল পাঠানোর পরিকল্পনা ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির। অবশ্যই আমরা আশাবাদী যে আপনার ওই মালদ্বীপে আমরা ভালো করব, বাট ফর শিওর আমরা যেহেতু ইউরোপে আমরা ফার্স্ট টাইম যাচ্ছি অনেক দিন পরে, এবং এখন আপনি জানেন অনেক ইউরোপিয়ান দেশে কিন্তু আমাদের বাংলাদেশের সাথে ম্যাচ খেলতে যাচ্ছে। সো আমরা ওটা নিয়ে আশাবাদী যে একটা ভালো রেজাল্ট করবে, যেন আমরা আরও অনেক ইনভিটেশন পাই। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির বৈঠকেই হয়েছে আলোচনা, হয়েছে সিদ্ধান্ত। এখন শুধু প্লেয়ার সিলেকশনের পালা, আর টিম ম্যানেজমেন্টের সাথে কথা বলে সেই কাজটা করবেন হেড কোচ মারুফুল হক। মুশফিকুর রহমান, স্টার নিউজ, ঢাকা। বিভাগীয় ক্রিকেট সংস্থাগুলো ভেঙে দিয়েছে বিসিবি। নির্বাচনকে সামনে রেখে গঠিত হবে 3 সদস্যের নির্বাচন কমিশন। কমিশনে এনএসসি থেকে রাখা হবে একজনকে, বাকি দুজনকে সুপারিশ করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এছাড়াও চট্টগ্রাম, সিলেট ও বরিশাল এই 3 বিভাগীয় আঞ্চলিক ক্রিকেট সংস্থার আগের অ্যাডহক কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করেছে বিসিবি। এর আগে আমিনুলের নেতৃত্বে বিসিবি পরিচালনা পর্ষদ এই কমিটিগুলো দিয়েছিল। জুনের দ্বিতীয় সপ্তাহে বিসিবি নির্বাচন করতে চাওয়ার কথা আগে জানিয়েছিলেন সভাপতি তামিম। ঢাকা প্রিমিয়ার লিগের শুরুটা হলো অব্যবস্থাপনায়। নির্ধারিত সময়ের 1.5 ঘন্টা পরে হয়েছে উদ্বোধন, জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। ক্রিকেট বোর্ডের মধ্যে নানা দুর্নীতিও অবাক করেছে তাকে। পরিচ্ছন্নতা কর্মীদের টাকা নিয়ে 9-6-এ ক্ষুব্ধ বোর্ড সভাপতি। সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা, যেটার অবস্থান থেকে যেন সর্বোচ্চ নিজের আখেরি গোছাচ্ছেন। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মে অসহায় বিসিবি বস। ম্যাচ ডেতে প্রতিটি ক্লিনারের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বরাদ্দ 650 টাকা, কিন্তু এখানেও যেন পুকুর চুরি। বাংলাদেশ নিউজিল্যান্ড তৃতীয় ও শেষ টি-20তে একজন পরিচ্ছন্নতা কর্মীর তামিমের কাছে অনুরোধ, টাকার পরিমাণ যেন বাড়ানো হয়। পরে খোঁজ নিয়ে তামিম যা জানতে পারেন তাতে চক্ষু চড়ক গাছ। বোর্ড 650 টাকা বরাদ্দ করলেও একজন ক্লিনার পান মোটে 300 টাকা। বাকিটা কাদের পকেটে যায় সে রহস্য ভেদ করেছেন তামিম ইকবাল খান। টেন্ডার একটা কোম্পানি পাচ্ছে, বিসিবিরই লোকজন এই 30-40 জন ক্লিনার দিচ্ছে। ওই কোম্পানি টাকাটা বিসিবির থেকে নিয়ে বিসিবির লোকজনকে দিচ্ছে। ওই টাকাটা নিয়ে সে টাকাটা নিয়ে তার মতো করে ক্লিনারদেরকে দিচ্ছে, আর যার প্রফিটটা তা রেখে নিচ্ছে। তো তখন আমি ওই ক্লিনিং সার্ভিসকে বললাম, মানুষকে আমি বললাম যে ভাইয়া আপনাকে 650 টাকা করে দেওয়া হয়, আপনি তো এখানে ফ্রি সার্ভিস দিতে আসেন নাই, আপনি এখানে লাভ করবেন বা আপনার কিছু খরচ টরচ থাকবে। তো আমি ধরলাম যে 650 টাকার থেকে পার পার্সন 150 টাকা আপনি লাভ করতে পারেন, খরচ টরচ থাকতে পারে। বাট এই মহিলাগুলো তো 500 টাকা পেতে পারে। তো বলে যে ভাইয়া আমি 500 টাকা করেই দিই। তো বলে আমি জিজ্ঞেস করছি কাকে দেন, তো বলে যে বিসিবির ওই উমুকরে দিই। উমুকরে দেওয়ার পর উনি আবার ওই ভদ্রলোকটা খালাম্মাদেরকে 300 টাকা করে দেন। তবে অব্যবস্থাপনা আছে খোদ বিসিবিতেও। বসুন্ধরা অ্যারেনায় সকাল 8:30টায় উদ্বোধন হওয়ার কথা ছিল ডিপিএল এর। সবাই হাজির, তবে সময় গড়ায় দেখা নেই দুই প্রধান আকর্ষণ বিসিবি সভাপতি আর ক্রীড়া প্রতিমন্ত্রীর। কেন আসছেন না তার ব্যাখ্যাও দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরে ঘণ্টা দেড়েক পর টুর্নামেন্টের উদ্বোধন করেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান তামিম। অবশ্য এসেছেন তারও বেশ খানিকটা পরে, দুঃখ প্রকাশ করেছেন পুরো ঘটনার জন্য। ইন আনঅফিসিয়াল ওয়ে আমার মনে হয় অনেকে আপনারা হয়তো বা খবর পেয়েছেন যে আজকে উনি থাকতে পারবেন না। আমারও শরীর সকাল থেকে ভালো ছিল না দেখে, তারপরেও আপনারা সকাল থেকে 7টার থেকে 8টার থেকে আছেন আমি শুনেছি। অ্যাপোলজিজ যে কিছুটা যদি কষ্ট হয়ে থাকে, এটা হয়তো বা কিছুটা একটু মিসকমিউনিকেশনের কারণে হয়েছে, বাট সো এটা আমার রেসপন্সিবিলিটি। সো আপনাদেরকে এসে জিনিসটা জানানো, এই কারণেই এখন এসে আপনাদের সাথে কথা বলছি। মাসখানেকও হয়নি বিসিবির দায়িত্ব নিয়েছেন তামিম, তবে 1.5 যুগের লম্বা ক্যারিয়ারে ঘরোয়া কিংবা আন্তর্জাতিক খান সাহেব দেখেছেন নানা হ্যাপেনিং সংকট। এত বছর যে জিনিসটা নিয়ে কথা বলেছি অ্যাজ আ ক্রিকেটার যখন ছিলাম, যেটা হওয়া উচিত এটা হওয়া উচিত,
ওটা হোক 2 মাসের জন্য অপরচুনিটি। অ্যাটলিস্ট ওই জিনিসগুলো তো কাজ করতে হবে, ঠিক করতে হবে। এখন আমিও যদি 2 মাসের মধ্যে এসে বসেই থাকি আর এনজয় করি দ্য নেম অফ বিইং দ্য বিসিবি প্রেসিডেন্ট, তাহলে আমার ওই বাইরে যে কথা বলছে ওটা ওয়ার্থ ইট না। তাই তো যতদিন দায়িত্বে থাকেন বিসিবিতে অন্তত দুর্নীতি ইস্যুতে জিরো টলারেন্সের ঘোষণা দেন তামিম ইকবাল। মাহবুব রিমন, স্টার প্লে। ক্রিকেটারদের সম্মান দিতে নতুন উদ্যোগ হাতে নিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট তামিম ইকবাল। শেরেবাংলা স্টেডিয়ামের পশ্চিম গ্যালারিতে দেশের হয়ে খেলা ক্রিকেটারদের জন্য বানানো হচ্ছে বিশেষ লাউঞ্জ, যেখানে ক্রিকেট ছাড়াই ম্যাচ উপভোগ করতে পারবেন 250 ক্রিকেটার। এছাড়াও ক্রিকেটারদের সংগঠন কোয়াবের স্থায়ী অফিসও নির্মাণ হচ্ছে হোম অফ ক্রিকেটে। বিস্তারিত রেদওয়ান শাওনের প্রতিবেদনে। যারা ছিলেন, বাংলাদেশের যতগুলো 170-80 জন ক্রিকেটার খেলেছেন, তাদের জন্য একটা সুন্দর লাউঞ্জ বানাই দিচ্ছি এই পুরা জিনিসটা নিয়ে। খালি এটা না, সামনে যে সিট গুলো আছে, মাঝখানে যে ডিভাইডার আছে, মাঝখানে ডিভাইডার খুলে যাবে, এই পুরা সিট গুলাকে নিয়ে রেনোভেট করে এখানে একটা সুন্দর ব্যালকনি হবে। তামিম ইকবাল দায়িত্ব নেওয়ার পর থেকেই ছুটে চলেছেন। 3 মাস পর নির্বাচনের কথা বলেছেন, তবে এই স্টেডিয়ামটা মিরপুরের হোম অফ ক্রিকেটটা নিয়ে দীর্ঘ প্ল্যান রয়েছে। এই যে যেমন ঘোষণা করলেন, সাবেক ক্রিকেটারদের সম্মান দিতে মিরপুরের হোম অফ ক্রিকেটেই বানাবেন একটা স্পেশাল বক্স, যেখানে ক্রিকেটাররা চাইলেই আসতে পারবেন, চাইলেই আড্ডা দিতে পারবেন এবং মাঠে বসে কফি খেতে খেতে দেখতে পারবেন ম্যাচ। সোমবার দিনটা যেন বড্ড ব্যস্ততায় কাটালেন তামিম ইকবাল খান। দিনের শুরুতে ডিপিএলে ছুটে গেছেন মাঠে। বেলা বাড়ার সাথে অ্যাডহক কমিটির সভায় বিসিবির আসন্ন নির্বাচন নিয়ে পরিকল্পনা সাজিয়েছেন। সভা শেষে মিরপুরের হোম অফ ক্রিকেটে তামিমের পায়চারিতে গণমাধ্যমের কৌতূহল। এ সময় মিরপুর স্টেডিয়ামের পশ্চিম পাশে চলছে গ্যালারি সংস্কারের কাজ। তামিম জানালেন, দেশের ক্রিকেটারদের সম্মান দিতে নতুন এক উদ্যোগ হাতে নিয়েছেন তিনি। ন্যাশনাল ক্রিকেটার্স যারা ছিলেন, বাংলাদেশের যতগুলো 170-80 জন ক্রিকেটার খেলেছেন, তাদের জন্য একটা সুন্দর লাউঞ্জ বানাই দিচ্ছি এই পুরা জিনিসটা নিয়ে। খালি এটা না, সামনে যে সিট গুলো আছে, মাঝখানে যে ডিভাইডার আছে, মাঝখানে ডিভাইডার খুলে যাবে, এই পুরা সিট গুলাকে নিয়ে রেনোভেট করে এখানে একটা সুন্দর ব্যালকনি হবে। আপনি বিভিন্ন ওয়ার্ল্ডের বড় বড় স্টেডিয়ামে দেখেন না, বড় ব্যালকনি থাকে, যেখানে ব্যালকনিতে এসে বসে চা কফি খায়, ওই সিস্টেম থাকবে। ভিতরে লাউঞ্জ থাকবে প্রায় অলমোস্ট 250 থেকে 300 জনের জন্য এই জিনিসটা করে দেওয়া হবে। আর এটা ডেডিকেটলি ন্যাশনাল ক্রিকেটার্স প্লাস এখানে কোয়াবের একটা নিজস্ব অফিসও থাকবে। ন্যাশনাল ক্রিকেটার্স দের হোম এটা, তো হোমের জন্য ওদের তো একটা জায়গাও থাকতে হবে, ওদের তো কোনো জায়গা নেই। তো এদের এই জায়গায় আজীবন তাদের জন্য এই জিনিসটা করে দিচ্ছি। ক্রিকেটারদের জন্য বসানো এই লাউঞ্জের নামকরণেও রোমাঞ্চ রেখে দিলেন বিসিবির নয়া বস। একটা নাম নিয়েছি, ওগুলা যখন রেডি হবে তখন রিভিল করি। একটা নাম তো আমরা অবশ্যই ঠিক করেছি। আমি জাস্ট যেহেতু এখন কাজটা ভিজিবল হয়ে যাচ্ছে, আমি যদি না অ্যানাউন্স করতাম তাহলে আপনারা গুতা করে বের করে নিতেন কোনো এক জায়গা থেকে যেটা কি হচ্ছে। তো এই কারণে আমি আর ফাইম ভাই চিন্তা করলাম যে আজকে এই জিনিসটা আপনাদেরকে একটা আপডেট দিয়ে দিই। সো এটা আই হোপ যারা আমাদের ক্রিকেটাররা আছেন ওনারা এটা লাইক করবেন। এদিকে বিসিবি নির্বাচনে জয় পেলে দেশের কিংবদন্তি ক্রিকেটারদের নামেও গ্যালারির নামকরণ করার প্রত্যয় তামিমের কণ্ঠে। তো এটা একটা প্ল্যান করছি, আশা করি এই অ্যাডহক কমিটি থাকতে করতে পারবো না কিনা এটা জানি না, বাট আশা করি যদি ইলেক্টেড হয়ে আসি, এটা আমার খুব ইচ্ছা। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ক্রিকেটাররা ডিজার্ভ করেন। তো যারা যে কন্ট্রিবিউশন করেছেন, রিগার্ডলেস অফ দেয়ার স্ট্যাটস অর এনিথিং এলস, তাদের সম্মান করা আমাদের দায়িত্ব। আমরা ওই জিনিসটা খুব ট্যাক্টফুলি চিন্তা করে কোন জায়গায় আমরা তাদের নাম দিতে পারি, এই জিনিসটা আমি ইনশাল্লাহ আশা করি এটা আমি করে দিয়ে যাব। রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা। ঢাকা প্রিমিয়ার লিগে সিটি ক্লাবকে 5 উইকেটে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রথম ম্যাচেই হার দেখেছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। ঢাকা লেপার্ডসের কাছে 5 উইকেটে হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। সাব্বির রহমানের অপরাজিত 55 রানে 181 রান করে আবাহনী। জবাবে জাকির হাসানের 74 রানে ভর করে প্রথম জয় তুলে নেয় নবাগত ঢাকা লেপার্ডস। আরেক ম্যাচে সাইফ হাসানের 96 রান আর ফজলের 82 রানে ভর করে 280 রানের সংগ্রহ পায় বসুন্ধরা স্ট্রাইকার্স। জবাবে 254 রানে থামে গুলশান ক্লাব। আরেক ম্যাচে অগ্রণী ব্যাংককে 4 উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক।
অন্যদিকে লো স্কোরিং ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে প্রথম দিনের মতো অনুশীলন করেছে পাকিস্তান দল। রাতে দলের সাথে যোগ দেবেন বাবর আজম। আগামীকাল অনুশীলনে নামবে বাংলাদেশ দল। প্রথম দিনের প্র্যাকটিসে ফিল্ডিংয়ে মনোযোগী ছিল পাকিস্তান। এদিন নিজেদের ঝালিয়ে নিতেই বেশি মনোযোগী ছিলেন পাকিস্তান দল। রেজওয়ান, শাহিন শাহ আফ্রিদিরা নিজেদের ফিটনেস আর আবহাওয়ার সাথে মানিয়েই প্র্যাকটিস করেছেন হোম অফ ক্রিকেটে। টাইগারদের সাথে আগামীকাল অনুশীলন করবেন পিএসএল মাতিয়ে দেশে ফেরা নাহিদ রানাও। সিরিজের প্রথম টেস্ট ৮ তারিখে ঢাকায় আর দ্বিতীয় এবং শেষ টেস্ট ১৬ তারিখে সিলেটে অনুষ্ঠিত হবে। ভিনদেশি ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে বাংলাদেশি ক্রিকেটারদের সাফল্যের গল্প এখন আর নতুন কিছু নয়। তবে মজার ব্যাপার হলো দেশের কয়েকজন তারকা প্রথমবার সুযোগ পেয়েই জিতেছে শিরোপা। আইপিএল থেকে পিএসএল, বাংলাদেশি প্লেয়ারদের দলে ভেড়ালেই যেন মিলছে সাফল্য। বিস্তারিত কেএম সনির রিপোর্টে। ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে শিরোপা জিততে চান নিত্য নতুন বাংলাদেশি ক্রিকেটারদের দলে ফেরান। বিদেশি ফ্র্যাঞ্চাইজে বাংলাদেশি ক্রিকেটাররা এখন যেন সৌভাগ্যের চাবি। নাহিদ, মোস্তাফিজ, রিশাদ কিংবা তামিম শরীফুল যে দলেই প্রথমবার পা রেখেছেন সেখানেই মিলেছে ট্রফির হাসি। আইপিএল থেকে পিএসএল, লাল সবুজের তারকারা যেন অভিষেককেই বানিয়ে ফেলেছেন শিরোপা জয়ের মঞ্চ। বিদেশি ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে বাংলাদেশের প্রথম বড় সাফল্যের গল্প শুরু হয় সাকিব আল হাসানকে দিয়ে ২০১২ সালে কেকেআরের জার্সিতে। সেটা মিস্টার ৭৫-এর দ্বিতীয় আসর হলেও টাইগার ভক্তদের কাছে সবচেয়ে স্মরণীয় গল্প লিখেছেন মোস্তাফিজুর রহমান। ২০১৬ সালে প্রথমবার আইপিএল খেলতে গিয়েই সানরাইজার্স হায়দ্রাবাদের ট্রাম্প কার্ডে পরিণত হন এই বাঁহাতি পেসার। কাটার আর স্লোয়ারে ব্যাটারদের মনে কাঁপুনি ধরিয়ে দলকে এনে দেন শিরোপা। সেই আসরে ১৭ উইকেট নিয়ে নিজের অভিষেকটাই রাঙিয়েছিলেন ফিজ। বিদেশি প্লেয়ার হিসেবে জিতেছিলেন আসরের সেরা উদীয়মান খেলোয়াড়ের খেতাব। সময় বদলেছে বাংলাদেশের প্রতিনিধিত্বও। এখন শুধু একজন বা দুজন নয়, পুরো একটি গ্রুপই বিদেশি লিগে নিজেদের ছাপ রাখছে। পিএসএল ২০২৫-এ লাহোর কালান্দার্সের হয়ে প্রথমবার খেলেই চ্যাম্পিয়ন হন রিশাদ হোসেন আর মেহেদি মিরাজ। দলে ছিলেন বাংলাদেশি পোস্টার বয় সাকিব আল হাসানও। এক বছর না যেতেই সেই গল্পের পুনরাবৃত্তি। পিএসএল ২০২৬-এ পেশোয়ার জালমির হয়ে প্রথম আসরেই শিরোপা জিতেছেন নাহিদ রানা, শরীফুল ইসলাম ও তানজিদ তামিম। ফাইনালে শরীফুল তানজিদ না থাকলেও ছিলেন নাহিদ রানা। এক মেইডেনের সঙ্গে ২ উইকেট নিয়ে হয়েছেন সুপার পাওয়ার অব দ্য ম্যাচ। বাংলাদেশি ক্রিকেটারদের এই ধারাবাহিক সাফল্য কেবল ব্যক্তিগত অর্জনের গল্প নয়, একটা দেশের জন্য গর্বের। তবে এ তো কেবল শুরু। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে লাল সবুজের প্রতিনিধিত্বও দিন দিন হয়ে উঠছে আরও শক্তিশালী। কেএম সনি, স্টার প্লে। খেলাও থামবে না খবরও, কিন্তু সময় বলছে আজকে এখন থামতে হবে আমাদের। তবে আমরা ফিরবো প্রতিদিন ঠিক দুপুর ১:৩০ আর রাত ১০টায়। টিল দেন, স্টে উইথ স্টার প্লে।